হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা আজকে কেমিস্ট্রি করাচ্ছি এবং কেমিস্ট্রিতে আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের নিয়েছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে, একদম রিসেন্ট কোশ্চেন্স এবং যেগুলো দুর্দান্ত প্রশ্ন। আগের দিন তোমরা ফিজিক্স দেখেছো, ফিজিক্সে আমি কী করেছি সেই কোশ্চেন্সগুলোকেই তুলেছি যেগুলো তোমাদের কাছে কনফিউজিং, ঠিক আছে? তেমনই কেমিস্ট্রিতেও আজকে আমি সেরকম কোশ্চেন্সই তুলেছি। যেমন দেখো এই প্রশ্নটা বলেছে কোন সংযোজন বিক্রিয়া, যাকে এখানে বলেনি যে সংযোজন বিক্রিয়া কোনটা, কারণ তুমি দেখতে পাচ্ছ সবকটাই এখানে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন কাকে বলা হয়? এমন বিক্রিয়া যে বিক্রিয়ায় দুটো ডিফারেন্ট মৌল বা যৌগ, একটা মৌল একটা যৌগ হতে পারে বা দুটোই যৌগ হতে পারে বা মৌল মৌল হতে পারে, তারা কম্বাইন করে নতুন একটা যৌগ তৈরি হয়। মানে এ প্লাস বি মিলে একটা যৌগ তৈরি হচ্ছে যেটা হচ্ছে এ বি। এই যে দুটো সংযোজনে একটা যৌগ তৈরি হলো, এটাকে আমরা বলছি, এই বিক্রিয়াটাকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া। তো প্রত্যেকটায় দেখো তাই হয়েছে। এখানে দেখো দুটো মৌল ব্যবহার করা হয়েছে, এখানে দেখো যৌগ, এটাও যৌগ, দুটো যৌগ। বি সি ডিতে দুটো করে যৌগ ব্যবহার করা হয়েছে, আর এতে দুটো মৌল, একটা হচ্ছে লোহা, একটা হচ্ছে সালফার ব্যবহার করা হয়েছে ফেরাস সালফেট তৈরি করার জন্য, সালফাইড তৈরি করার জন্য। তো এবার আমরা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনটা কম্বিনেশন রিয়াকশন বলেনি, এই জন্য কোশ্চেন্সটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তোমাদের বলেছে যে কোন সংযোজন বিক্রিয়াটি বায়ুমণ্ডলীয় দূষণকারী উপাদানের প্রশমনেও সাহায্য করে, প্রশমনও প্রদর্শন করে। মানে বায়ুমণ্ডলে এমন একটা জিনিস আছে যেটা বায়ুমণ্ডলকে দূষিত করে, সেটাকে কমায় কোনটা, কোন সংযোজন বিক্রিয়াটা সেটাকে কমাচ্ছে, এরূপ প্রদর্শন করছে। প্রশমন মানে সেই দূষণকারী পদার্থটাকে নিউট্রালাইজ করছে, মানে কমিয়ে দিচ্ছে। কোনটা সেটা? অ্যান্সার হবে দিস। কেন? কারণ দেখো এখানে দেখতে পাচ্ছ লোহার সঙ্গে সালফার বিক্রিয়া করছে, এফিএস তৈরি করছে। এক্ষেত্রে আমরা কোনো রকম কোনো দূষক পাচ্ছি না, যেটাকে কমানো হচ্ছে। দূষক পাচ্ছিও না আর কমানো হচ্ছে এমনটাও দেখা যাচ্ছে না, এই জন্য এটা অ্যান্সার নয়। এটা কম্বিনেশন রিয়াকশন, কিন্তু এই বাকি পার্টটার সঙ্গে এর কোনো রিলেশন নেই। কার্বন মনোক্সাইড চরমভাবে দূষিত, তাকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমরা CO2 তৈরি করছি। অবশ্যই কার্বন মনোক্সাইডের থেকে কার্বন ডাইঅক্সাইড কম দূষিত, কিন্তু স্টিল এটা একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? এটা একটা কি গ্রিন হাউস গ্যাস, এমন গ্যাস যেটা আমাদের টেম্পারেচারকে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে? সো গ্রিন হাউস গ্যাস হওয়ার কারণে এটাকে কিন্তু দূষক হিসাবেই ধরা হয়। এটার পরিমাণ বৃদ্ধি এখানে করা হচ্ছে। দেখো, বা CO2 উৎপন্ন হওয়া মানে কি, এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু কমানোর কথা বলেছে, দ্যাট ইজ ওয়াই এটা অ্যান্সার নয়। আচ্ছা, এটা কেন অ্যান্সার পরে বলছে, এটা কেন অ্যান্সার নয় সেটা বলে দিই। দেখো এখানে তোমার দেখতে পাচ্ছ সালফার ডাইঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে, হাইড্রোজেন ডাইঅক্সাইড, এবং বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা H2SO3। এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয় H2SO3, সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে? H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড, হলো সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড হচ্ছে অ্যাসিড রেনের জন্য দায়ী। মানে এ একা দায়ী এমন নয়, এ অন্যতম কম্পোনেন্ট অ্যাসিড রেনের, অ্যাসিড বৃষ্টির। সেই জন্য এখানে এটা উৎপন্ন হচ্ছে, মানে এটা কমছে তো না, দূষক কমাচ্ছে তো না। এটা অ্যান্সার কেন? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ CO2 হচ্ছে একটা দূষক। একে যদি তুমি ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে এটা ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট একটা হার্ড মেটেরিয়াল, ঠিক আছে, একটা হার্ড শক্ত মেটেরিয়াল, একটা হার্ড মেটেরিয়াল, যেটা নর্মালি আমরা অন্যান্য কাজে লাগাতে পারি, কিন্তু এটা দূষক নয়, ঠিক আছে? সেখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য এটা সি অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, বাড়িতে শক্তির বিচক্ষণ ব্যবহারের জন্য কোন অনুশীলনটি সবথেকে উপযুক্ত? এটা তোমাদের 19/12/2025 কোশ্চেন্স, লাস্ট শিফটের কোশ্চেন্স। অ্যান্সার হবে তোমাদের বাল্ব বা ফ্লুরোসেন্ট টিউব ব্যবহার করা। দেখো, বাল্ব বা ফ্লুরোসেন্ট টিউব, যখনই তুমি কোনো ফ্লুরোসেন্ট বাতি ব্যবহার করছো যেটা কিনা সাদা আলো দেয়, তাদের ওয়াট দেখবে কম হয়। আর ওয়াট যখন কম তখন সেটা শক্তি ব্যবহার কম করবে, ফলে কারেন্টের বিল কম উঠবে। এটা অ্যান্সার। দেখো, এয়ার কন্ডিশনের অতিরিক্ত ব্যবহার করলে কারেন্টের বিল বেশি উঠবে, সেটা তো অ্যান্সার নয়। ক্রমাগত একটা খালি ঘর যদি গরম রাখো তাহলে হিটার প্রয়োজন হবে, হিটার প্রয়োজন মানে সেখানে শক্তি উৎপন্ন হবে, সুতরাং কারেন্টের বিল বেশি আসবে, এটাও অ্যান্সার নয়। সমস্ত সরঞ্জামকে স্ট্যান্ড বাই মোডে রাখার অর্থ সমস্ত সরঞ্জাম কিন্তু চলছে, ঠিক আছে? সুতরাং বুঝতে পারছো, চললে তো কারেন্ট উঠবে, সেটাও অ্যান্সার নয়। কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে? চলো নেক্সট। পরের প্রশ্ন, মনে রাখবে অ্যাসিড বেস সল্টের একদম লাস্ট পার্ট, অ্যাসিড বেস সল্টের একদম লাস্ট পার্ট হচ্ছে সল্ট।
এই সল্ট থেকে আগের বছর কিন্তু প্রচুর প্রশ্ন এই টাইপের প্রশ্ন এসছে ব্যবহারের ওপরে। তো ব্লিচিং পাউডারের ব্যবহার নয় কোনটা? পানীয় জলকে জীবাণুমুক্ত করা ব্লিচিং পাউডারের অবশ্যই ব্যবহার, কারণ এর মধ্যে ক্লোরিন থাকে। তো এটা তো অ্যান্সার অবশ্যই নয়, ঠিক আছে, কারণ ব্যবহার নয় কোনটা বলেছে। দেখো, জলে স্থায়ী ক্ষরতা দূর করতে আমরা Na2CO3 কে ব্যবহার করি, অর্থাৎ সোডিয়াম কার্বনেটকে ব্যবহার করি। সোডিয়াম কার্বনেটের পুরো সংকেত হচ্ছে Na2CO3 10H2O। যদি 10H2O না থাকে তাহলে সেটা শুকনো সোডিয়াম কার্বনেট বলা হয় তাকে। তো যাই হোক, সোডিয়াম কার্বনেট বা ওয়াশিং সোডা, ঠিক আছে, জলে স্থায়ী ক্ষরতা দূর করতে আমরা সোডিয়াম কার্বনেট বা ওয়াশিং সোডাকে ব্যবহার করি, কোনোভাবেই আমরা ব্লিচিং পাউডারকে ব্যবহার করি না। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে, ডেফিনেটলি বুঝতে পারছো, ঠিক আছে। টেক্সটাইল শিল্পে ব্লিচিং পাউডারকে ব্যবহার করা হয়। বহু রাসায়নিক হিসেবে জারক পদার্থ, ব্লিচিং পাউডার ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট, সো এটাও অ্যান্সার নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, দেখো কাপড় কাচার সোডা যদি ব্যবহার, দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমাদের দাগ নম্বর 4-এ লেখা আছে 1 2 3 4 যে জলে স্থায়ী ক্ষরতা দূরীকরণে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ব্যবহারগুলোকে প্লিজ ভালো করে পড়ো। আর ব্লিচিং পাউডারটা ঠিক এর উপরে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারবে। চলো নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোন অবস্থাটি সব থেকে বেশি কার্যকরী লোহার ক্ষয়কে, কোরোশন অফ সয়েলকে ত্বরান্বিত করে? দেখো, লোহাকে যদি তুমি দ্রুত ক্ষয় করাতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে প্রথম কথা ওখানে জলে রাখতে হবে। কিসে রাখতে হবে? জলে রাখতে হবে, ওকে। আর এমন জলে রাখতে হবে যেখানে কি আছে তোমার, লবণ আছে, মানে দ্রবীভূত বা ডিজলভড সল্ট আছে, ঠিক আছে, ডিজলভড সল্ট আছে। তো অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? এইটা। দ্রবীভূত লবণযুক্ত আর্দ্র বায়ুর সংস্পর্শে যদি রাখা থাকে লোহার তল, দ্রবীভূত মানে সেখানে জল আছে, ঠিক আছে, আর আর্দ্র বায়ু আছে মানে হিউমিডেটেড এয়ার। আর্দ্র বায়ুতে কী থাকে? জলও থাকে প্লাস অক্সিজেন থাকে। আমরা জানি যে মরিচা সংকেতে আমরা দুটো জিনিসকে পাই, একটা হচ্ছে ওয়াটারকে পাই আর দুই অক্সিজেনকে পাই, এবং লোহাকে তো ডেফিনেটলি পাই। তো ডেফিনেটলি বুঝতে পারছো আশা করি, এই তিনটের কম্বিনেশন ছাড়া মরিচা পড়া সম্ভব না। মরিচা পড়াকেই কোরোজন অফ আয়রন বলা হয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার দ্রবীভূত লবণ দরকার কেন? এই প্রশ্নটা তোমাকে করতে পারো। দেখো, অ্যাকচুয়ালি এই যে কোরোজন অফ আয়রন, যাদের বেসিক সায়েন্স 11-12 বা একটু হায়ার ক্লাসে পড়া আছে তারা জানে, অ্যাকচুয়ালি কোরোজন অফ আয়রন কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতি, তড়িৎ রাসায়নিক পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। প্রকৃতিতে আমরা আয়রনকে যেভাবে দেখি তাতে প্রকৃতিতেও কিন্তু আয়রন এক্স্যাক্টলি এইভাবেই হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কোরোজন অফ আয়রনকে ত্বরান্বিত করতে পারি, দ্রুত করতে পারি। সেটা কীভাবে? যখনই আমরা ধরো NaCl মিশ্রিত বা লবণ মিশ্রিত কোনো জলকে আমরা দিচ্ছি, ব্রাইন ওয়াটার দিচ্ছি, তখন যেটা কী হচ্ছে সেটা হচ্ছে Na+ এবং Cl- ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এই প্লাস আয়ন যেগুলো আছে তারা অধিককার নেগেটিভ আয়ন, মানে মরিচার নেগেটিভ আয়নকে বেশি কী করে অ্যাট্রাক্ট করে, আর Cl আয়ন যেগুলো আছে সেগুলো পজিটিভ আয়নকে বেশি অ্যাট্রাক্ট করবে। মানে কী হয়, এখানে এটা তড়িৎ বিশ্লেষক আকারে কাজ করে এই জলটা। সেই জন্য এখানে দ্রবীভূত লবণযুক্ত এবং আর্দ্রবায়ুর সংস্পর্শে থাকলে লোহার তল, সেখানে কিন্তু কোরোজন অফ আয়রন বেশি হয়, ঠিক আছে। দিস ইজ দ্য বেসিক রিজন, এছাড়া আর কোনো রিজন নয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি নাম না করে বলছি, নেক্সট বার হলে কিন্তু আমি নাম করে তাকে বলবো, ঠিক আছে, কারণ এর আগেও আমি তার অনেক অভদ্র কমেন্ট পড়েছি, আমি কোনোবারই নাম করিনি। এবার কিন্তু সে বড্ড বেশি লেভেলে যাচ্ছে, ঠিক আছে। নামটা আমি ঘুরিয়ে করছি, সেটা হচ্ছে শৌখিন দাস বা সামথিং। আমি নামটা ডাইরেক্ট করলাম না, নামটা এরকমই। তো আমি তোমাকে বলবো যে তোমার যদি আমার ভিডিও পছন্দ না হয়, ভিডিও দেখো না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমার এটা পেশা নয়, এটা আমার নেশা। আমি পড়াতে ভালোবাসি, এটাই আমার কারণ, ঠিক আছে। যেদিন ভালো লাগবে না সেদিন পড়াবো না, এটা আমার প্রফেশন নয়, ঠিক আছে। আমার অ্যাকচুয়াল প্রফেশনের পরে আমি যে সময়টা পাই সেটাই আমি ইউটিউবে দেই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য, ঠিক আছে। এটা গেল মেন পয়েন্ট, এটা একদম বেসিক পয়েন্ট। নেক্সট হচ্ছে
যদি তোমার আমার সঙ্গে অমত হয়, তাহলে অমত পোষণ করা মানে যে বলার একটা নির্দিষ্ট ভাষা আছে। সঠিক বক্তব্য সঠিক, তোমার সঙ্গে আমার অমত হতেই পারে, ঠিক আছে? কিন্তু অমত হওয়া মানেই তাকে গালাগালি দেওয়া নয়। অমত হওয়া মানে তোমার মতটাকে আমার অপোজিশনে প্রকাশ করা। সেটার একটা ভদ্র ভাষা আছে। যদি তুমি এই ভদ্র ভাষাটা না জানো, তাহলে তোমার পরিবার পরিজন নিশ্চয়ই তারা ভালো মানুষ, তারা তোমাকে শেখাতে পারবেন। কারণ ভাষা তো মানুষ পরিবার থেকে শেখে। তো আবার তুমি নিজেকে ছোট মনে করো, বাচ্চা মনে করো, করে তোমার বাড়িতে যারা আছেন তাদের কাছ থেকে সেই ভদ্র ভাষাটা শিখে এসো। নেক্সট টাইম যদি তুমি এভাবে ভদ্র ভাষা প্রয়োগ না করো, অভদ্র ভাষা প্রয়োগ করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব কিন্তু। এটা আমি ফার্দার বললাম, ঠিক আছে? এটা গেল, কারণ এখন অনলাইন দুনিয়াতে কাউকে খুঁজে পেতে কোনো প্রবলেম হয় না, এটা মনে রাখবে সবসময়ের জন্য। নাম না করে বললাম বা নামটাকে ডিস্টর্ট করে বললাম, নেক্সট টাইম কিন্তু ডাইরেক্টভাবে বলা হবে। আচ্ছা, আমার মনে হয় তুমি কোনো কারোর মানে হয়ে কাজ করো, এজেন্ট হয়ে কাজ করো, এটা করো না। নেক্সট হচ্ছে যে, কারণ আমি যেখানে যেখানে কিছু কিছু পয়েন্টে কথা বলি, সেই পয়েন্টেই দেখি ও অ্যান্সারগুলো দেয় এবং বাজে কমেন্ট করে। তার মানে নির্ঘাত সেই পয়েন্ট কারোর সঙ্গে যুক্ত, এবং ও ধরে নেয় কারোর সঙ্গে যুক্ত, আমি বলি না, ও ধরে নেয়। এবং তার ফলে কী হয়, সে কী করে, ওনার হয়ে আমার বিরুদ্ধে কমেন্ট করে এবং কমেন্টগুলো বাজে হয়। কমেন্ট যদি ভালো হতো, ভদ্র ভাষায় হতো, তাহলে কেউই রাগ প্রকাশ করতো না, ঠিক আছে? বিরোধিতা হতেই পারে, আমারও কারোর বিরুদ্ধে বিরোধিতা আছে, কেউ আমার বিরুদ্ধে বিরোধী, ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? আমি অজাতশত্রু নই, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমার বিরুদ্ধে খারাপ ভাষা পোষণ করবে। যাই হোক, ফিরে আসি। দেখো, একজন ব্যক্তি যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ উপেক্ষ নিচের কোনটা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি? বাবা, 1 মিনিট দাঁড়াও, আমি আগে বাংলাটাকে আত্মস্থ করি। অদ্ভুত বাংলা। একজন ব্যক্তি যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ উপেক্ষা করলে, মনে হয় সম্ভবত উপেক্ষা করলে, এখানে এটাকে তোমরা উপেক্ষা করলে নিয়ে নাও, ঠিক আছে? নাও উপেক্ষা করলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি? মানে তার কোনো স্কুটার আছে বা বাইক আছে বা ট্যাক্সি আছে, সেটা রক্ষণাবেক্ষণ সে সঠিকভাবে করছে না, তাহলে নিচের কোনটা ঘটতে পারে? ভালো টায়ারের গ্রিপ এবং কম দূষণ। দেখো, যখনই তুমি কোনো জিনিস রক্ষণাবেক্ষণ করছো না, তখন ডেফিনেটলি টায়ার ভালো থাকবে না। তুমি হয়তো বহু বছর ধরে টায়ার চেঞ্জই করো না, টায়ারটা কী হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, সুতরাং সেই টায়ারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, এটা তো হবেই না। ইঞ্জিনের খারাপ কার্যদক্ষতা, ডেফিনেটলি ইঞ্জিনের খারাপ কার্যদক্ষতা হবে, তুমি যদি তাকে অয়েলিং না করো, গ্রিজিং না করো, তাই এটা হবে। নেক্সট হচ্ছে হ্রাসপ্রাপ্ত দূষণ, একদমই না। যে বাইক বা যে গাড়িগুলো 10 বছরের বেশি হয়ে গেছে সেগুলো দূষণ বেশি করে, সেটা তো অ্যান্সার কখনোই নয়। জ্বালানি দক্ষতা কখনোই বৃদ্ধি পাবে না, কারণ তুমি জানো যে আমাদের এতে, যদিও এটা পুরোপুরি কেমিস্ট্রি নয়, খানিকটা ফিজিক্সে ঢুকছে, সেটা হচ্ছে ফ্রিকশন কাজ করে। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ। যে কোনো যন্ত্রে ফ্রিকশন কাজ করে। তোমার বাড়িতে যদি একটা ট্রিমার থাকে, যেটা দাড়ি কাটার ট্রিমার যদি থাকে, ঠিক আছে, আমার কাছে আছে, আমি দেখেছি যে ওখানে একটা ইঞ্জিনিয়ারিং অয়েল, হালকা একটা ছোট্ট বোতল দেওয়া হয়, ছোট্ট বোতল নয়, সরি, একটা হালকা পাউচ দেওয়া হয়, যেটা থেকে একটু চাপলে ওই অয়েল বেরোয়। এই অয়েলটা মানে খুব হালকা ইঞ্জিনিয়ারিং অয়েল, ভারী নয়। ওই অয়েলটাকে তুমি যখনই ওখানে পুট করবে, ওই তোমার মধ্যে, ওই যন্ত্রে, তখন দেখবে আওয়াজটা গান 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 করে আওয়াজ হয়, সেটা অনেক কমে যায়। এই গনগন আওয়াজটা কেন হয়, গাঁ গাঁ করে আওয়াজটা কেন হয়? হয় কারণ যখনই কোনো একটা সারফেস আর একটা সারফেসের সংস্পর্শে আসছে, তখন এই সারফেসের মধ্যে ঘষা লাগে। এই ঘষার কারণে দুটো সারফেসেরই ক্ষয় হয়। তখনই এটা কেন হয়? এটা ফ্রিকশন ফোর্সের জন্য হয়। আর তখনই কিন্তু আওয়াজটা উৎপন্ন হয়। কিন্তু অয়েল যদি এর মাঝখানে তুমি যদি হালকা করেও, খুব অল্প পরিমাণেও যদি এর মাঝখানে যদি তুমি অয়েল দাও, তাহলে যেটা হবে, এই অয়েল এই দুটোর মধ্যে ফ্রিকশনকে কমায়, পুরোপুরি রোধ করতে পারে না, কিন্তু অনেক অংশে। ভালো ইঞ্জিনিয়ারিং অয়েল ওই জন্য ইউজ করতে বলা হয় ঠিক আছে? তো কী হয়, অনেক অংশে কমিয়ে দেয়, যে কারণে জ্বালানির দক্ষতা বৃদ্ধি পায়। কিন্তু এখানে বলেছে উপেক্ষা করতে, তাহলে যে উপেক্ষা করবে সে তো এগুলো করবে না, সে অয়েল ফয়েল দেবে না, সুতরাং জ্বালানির দক্ষতা হ্রাস পাবে। তো কারেক্ট আনসার উইল বি দিস, ঠিক আছে? চলো, বলছে কোরোজন বা ধাতব দেহের ক্ষতি করে। কোরোজন ক্ষয় সাধন বা কোরোজন কীভাবে ধাতব দেহের ক্ষতি করে, বিশেষ করে কোন বায়ুতে ক্ষতি করে? দেখো, বলছে যে আর্দ্র বায়ুতে, মনে রাখবে, কোরোজন অলওয়েজ আর্দ্র বায়ুতে বেশি হয়। কেন? বায়ু যখন ভিজে থাকে, আর্দ্র বায়ু মানে কি, যেখানে জল আছে, বায়ু প্লাস জল মানে O2 প্লাস H2O, ঠিক আছে?
O2+H, তখন সেখানে অক্সিডেশন বেশি হয়, জারণ বেশি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, জারণ বেশি হয় এবং ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতি যেটা আমি একটু আগে বললাম সেইটার হার বেড়ে যায়। ইলেকট্রোকেমিক্যাল যে প্রসেস অর্থাৎ তড়িৎ রাসায়নিক যে প্রসেস, সেই প্রসেসের হারটা বেড়ে যায়, যে কারণে যে কারণে কি হয়, আর্দ্র বায়ুতে কিন্তু ক্ষয় সাধন বেশি হয়। গ্যালোনাইজেশন হচ্ছে ক্ষয়রোধী। গ্যালোনাইজেশন কিন্তু ক্ষয়রোধী। মনে রাখবে শুকনো বায়ুতে ক্ষয় হয় না বলতে গেলেই চলে, কারণ সেখানে H2O নেই, সেই কারণে হয় না। শুকনো বায়ু এবং তেল, মনে রাখবে তেল দেওয়াই হয় ক্ষয় রোধ করার জন্য। ঠিক আছে, আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের বাবা বা কাকাকে কোনো মানে একটা দা, হেঁসো বা ইত্যাদি কিছুকে ওনারা সবসময় যেন তেল মাখিয়ে রাখতেন, একদম মাথায় মাখা তেলই মাখিয়ে দিতেন। ঠিক আছে, বা ওই হাতে বারবার ধরতেন যাতে ওতে তেলটা বারবার লাগে। কেন? এখনও সবার কাছে এরকম যন্ত্র আছে। ঠিক আছে, আমিও বাড়ি গেলে বাগান পরিষ্কার করতে বসি, সোজা কথা বলতে আমার কাছে একটা কাস্তে আছে, তো ওটাতেও আমি ওরকম তেল মাখিয়ে রাখি, কারণ আমি বাড়ি যাই 6 মাসে একবার, সুতরাং ওখানে গিয়েও আমাকে এগুলো করি। তো ব্যাপারটা হচ্ছে যে শুকনো বায়ু এবং তেল উভয় ক্ষেত্রেই কিন্তু কী হয়, এটা ক্ষয়ে মানে ক্ষয়ের বিরোধী হিসেবে কাজ করে। এরা ক্ষয় রোধী নয়, কিন্তু ক্ষয়ের বিরোধী। রোধ এরা করতে পারবে না, কিন্তু ক্ষয় বিরোধী আকারে এরা কাজ করে। ঠিক আছে, কিন্তু গ্যালভানাইজেশন ক্ষয় রোধী হয়, কোরোজন রেজিস্ট্যান্ট হয়। ঠিক আছে, এখানে অ্যান্সার আমাদের কী হবে, ডি এখানে অ্যান্সার হবে। নিচের কোন বৈশিষ্ট্যটি পেট্রোলের তুলনায় ইথানলকে একটি উন্নত বিকল্প জ্বালানি হিসাবে গড়ে তোলে? দেখুন, আমি একটা জিনিস বলবো যে নিজেরা অলওয়েজ অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, ইথানল একটি কঠিন জ্বালানি, আমরা জানি ইথানল কিন্তু কঠিন জ্বালানি নয়। ঠিক আছে, নেক্সট কি দেখো, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ইথানলের স্ফুটনাঙ্ক পেট্রোলের থেকে বেশি একদমই নয়, ইথানলের স্ফুটনাঙ্ক বরঞ্চ পেট্রোল থেকে কম। ইথানল একটি পরিষ্কার ধোঁয়াহীন শিখায় জল, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেট্রোল কিন্তু পরিষ্কার ধোঁয়াহীন শিখায় জ্বলে না সবসময়, ইথানল কিন্তু পরিষ্কার ধোঁয়াহীন শিখায় জ্বলে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কয়লা এবং পেট্রোলিয়াম সংরক্ষণ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? দেখো, এগুলো সব কিন্তু পরীক্ষায় পড়ার প্রশ্ন, দেখতে পাচ্ছ 17/12/2025 পড়েছে রেলওয়ে গ্রুপ ডিতে, এবং সেকেন্ড শিফটে কোশ্চেন। এটা মনে রাখবে, কয়লা এবং পেট্রোলিয়াম তোমাদের আমি আর্থ সায়েন্স, দেখো এই যে কোশ্চেন্সগুলো, এই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে সেটাও বলে দিই। কোশ্চেন্সগুলো তোমাদের আছে যে কার্বন অ্যানিস কম্পাউন্ডসের একটু লাস্টের দিকে এই কোশ্চেনগুলো তোমরা পাবে। কিন্তু এবারে আর্থ সায়েন্স বা আর্থ অ্যাজ এ সিস্টেম অফ সামথিং এরকম বলে একটা তোমাদের চ্যাপ্টার নতুন এনসিইআরটি ঢোকানো হয়েছে, যাকে নর্মালি আমরা আর্থ সায়েন্স শর্টে বলছি। এই আর্থ সায়েন্সের মধ্যে এগুলো না ডিটেলে দেওয়া আছে, মানে আগেরবার যেগুলো পড়েছে এবারে সেগুলো কিন্তু আরও ডিটেলে পড়বে, এগুলো 100% শিওর একদম, কারণ এবারে ডেডিকেটেড চ্যাপ্টারই দেওয়া হয়েছে এর উপরে। ঠিক আছে, তো কয়লা এবং পেট্রোলিয়াম সংরক্ষণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো, এগুলো নিষ্কাশন করা অত্যন্ত সাশ্রয়ী একদমই নয়, বহু দিন ধরে তলায় কেটে যেতে হয় এবং খনন কাজে প্রচুর সময় লাগে, এবং এর যে নিষ্কাশন সেটাও প্রচুর ব্যয়বহুল হয়। সেটা ব্যয়বহুল, অবশ্যই সাশ্রয়ী নয়। আমি একটু স্পিডে পড়াচ্ছি, কেমন একটু হয়তো হালকা হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার নয়। দূষণ তৈরি করে না, ব্যাপক দূষণ তৈরি করে, কারণ CO এবং CO2 নির্গমন করে। ঠিক আছে, কার্বন এবং কার্বন মনোক্সাইড নির্গমন করে, তো ডেফিনেটলি দূষণ ছড়ায়। এগুলো তৈরি করতে লক্ষ লক্ষ সময় লাগে, এটাই কারেক্ট অ্যান্সার। এগুলো তৈরি করতে কিন্তু লক্ষ লক্ষ বছর সময় লাগে। ঠিক আছে, তোমাদের যে কার্বনের দুটো চক্র পড়ানো হয়েছে মনে করে দেখো, একটা হচ্ছে, খেয়াল করো, কার্বনের দুটো চক্র পড়ানো হয়েছে, তোমরা দেখবে তোমাদের নিউ এনসিইআরটিতে কার্বনের দুটো চক্র আছে। একটা কার্বনের শর্ট টাইম সার্কেল, সেটা হচ্ছে কি, কার্বন শর্ট টাইমে কীভাবে হচ্ছে, সেটা কী করে, গাছ প্রত্যেক দিন যে C6H12O6 তৈরি করছে, সেই C6H12O6 কিন্তু শর্ট টাইমে তৈরি হচ্ছে, এটা হচ্ছে কার্বনের চক্রের শর্ট টাইম। আর কার্বন চক্রের লং টাইম হচ্ছে এইটা, এই যে এই কয়লা এবং পেট্রোলিয়াম তৈরি। ঠিক আছে, লং টাইম সার্কেল আমি তোমাদের কিন্তু এটা পড়িয়ে দিয়েছি, আমাদের আর্ট সায়েন্স কিন্তু পড়ানো হয়ে গেছে। ইভেন আর্ট সায়েন্সের আমি তোমাদের সবচেয়ে বড় কথা, অন্যরা যেখানে 2000-3000 টাকা করে তোমাদের কী নিয়েছে, PDF দিয়েছে, একটাও PDF ফ্রিতে দেয়নি। আমি সেখানে 5টা PDF তোমাদের, দেখো এখনও অ্যাপে পড়ে আছে, অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে যাও, 5টা PDF ফ্রিতে দেওয়া আছে, তার মধ্যে দুটো মেন চ্যাপ্টার ফ্রিতে আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে আর্ট সায়েন্স, যেটা আগে এনসিইআরটিতে কোনো দিন ছিল না, আর একটা হচ্ছে তোমাদের জীব বৈচিত্র্য, যেখানে তোমাদের ওই বিভিন্ন ধরনের যে জীব আছে, মনেরা, প্রোটিস্টা, কর্ডাটা, সেমিকর্ডাটা, হেমিকর্ডাটা, এই যে ব্যাপারগুলো, এগুলো প্রত্যেকটা তোমাদের ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, এই যে পুরো ব্যাপারটা পুরোটাই কিন্তু তোমাদের আমি টোটাল ফ্রিতে দিয়েছি। এই চ্যাপ্টার দুটোর মধ্যে এই জীব বৈচিত্র্যটা তো আগের এনসিইআরটিতে ছিল, কিন্তু সিলেবাসে বহির্ভূত ছিল বলে পড়ানো হতো না।
এবারে নিউ এনসিইআরটিতে এসছে, তো এটাও আমি দিয়ে দিয়েছি, প্লাস আর্ট সায়েন্স দিয়েছি। মানে আমি কোনো কার্পণ্য করিনি, কিন্তু আমি এমন ভাবিনি যে পেড স্টুডেন্টরাই সব পাবে। ফ্রিতেই কিন্তু তোমাদের 5 চ্যাপ্টার দেওয়া। তো অনেকে বলবে স্যার কোথায় পাবো, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করে ওখানে দেখো ফ্রি মেটেরিয়াল বলে একটা সেকশন আছে, ফ্রি মেটেরিয়াল রেজিস্টার করতে হবে। তারপর ফ্রি মেটেরিয়াল বলে সেকশন আছে, ওখান থেকে 5টা পরপর দেওয়া আছে। এক্সপোর্ট অপশান করবে, এক্সপোর্ট অপশান করে কোথাও শেয়ার করে দেবে ওটাকে। প্রথমে এক্সপোর্ট কীভাবে করতে হয়, ডাউনলোড অপশানে ক্লিক করবে না, পিডিএফ খোলার পরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, করে শেয়ার করে দেবে। এটা হচ্ছে সবথেকে সোজা পদ্ধতি। কাউকে কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে, সেও পাক, অসুবিধা কী আছে, কারণ ফ্রি মেটেরিয়াল এমনি। এক্সপোর্ট অপশানে ক্লিক করে শেয়ার করে দেবে, তার সঙ্গে দেখবে ওটা হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপ থেকে তুমি প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে। এবং A4 সাইজে অ্যাভেলেবেল আছে, A4 সাইজে অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে 5টা চ্যাপ্টার, একটা দুটো চ্যাপ্টার না, 5টা চ্যাপ্টার আমি ফ্রিতে দিয়েছিলাম, ঠিক আছে। তো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও আছে। চলো তোমাদের আমি এটা অ্যান্সার আমাদের কী হবে, এগুলো তৈরি করতে লক্ষ লক্ষ সময় লাগে। তো এটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে 2000-3000 টাকা করে লোকে কী করে 2000-3000, আমাদের কোর্সের প্রাইস দিয়ে দেখে কোনোদিন 2000-3000-1500 হয়নি। আমাদের কোর্সের প্রাইস সর্বোচ্চ 800, 900, 500, ম্যাক্সিমাম টাইম 500 থেকে 400 থাকে, ঠিক আছে, সবাই যাতে নিতে পারে তার জন্য। চলো নেক্সট। পেট্রোলিয়াম সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? দেখো, পেট্রোলিয়াম পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে না, এটা রং। পেট্রোলিয়াম ডেফিনেটলি পরিবেশের বিরূপ প্রভাব ফেলে, বললাম যেটা, কার্বন এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তৈরি হয়। পেট্রোলিয়াম একটি নবায়নযোগ্য সম্পদ? একদমই না। পেট্রোলিয়াম হচ্ছে কিন্তু একটি হ্রাসমান সম্পদ। হ্রাসমান সম্পদ বলা হয় সেই সম্পদগুলোকে যে সম্পদগুলো ব্যবহারের ফলে কমতে থাকে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এরা কিন্তু হ্রাসমান সম্পদ, ঠিক আছে। কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়, জ্বালানি এক্সেপ্ট জ্বালানি ছাড়াও। পেট্রোলিয়াম একটি অবায়নযোগ্য নন রিনিউয়েবল, এই যে হ্রাসমান সম্পদকেই নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স বলা হয়। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রকৃতিতে পেট্রোলিয়াম প্রচুর পরিমাণে আছে, অ্যাকচুয়ালি নয়, পেট্রোলিয়ামের যে পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে ডিগ্রেডিং, হ্রাস পাচ্ছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু এইটা হবে, ঠিক আছে। চলো খেয়াল করে দেখো, তোমরা চাইলে চ্যাপ্টারটাকে ইগনোর করতে পারো, বাদ দিতে পারো, কিন্তু দেখো পেট্রোলিয়ামের ওপর বা এই পার্টটার ওপরে কত কত প্রশ্ন পড়েছে। শুধু তাই নয়, অ্যাসারশনের ওপর বেস করে প্রশ্ন এসছে যে কয়লা এবং পেট্রোলিয়াম, দেখো এই বিবৃতিগুলো পড়ো এবং উপযুক্ত বিকল্পটি নির্বাচন করো। কয়লা এবং পেট্রোলিয়াম জৈব ভরের বায়োমাস অবক্ষয় থেকে গঠিত হয়েছিল। এগুলো ফুরিয়ে যাওয়া বা অপুনর্ব্যবহারযোগ্য সম্পদ। তো আমরা ক্লিয়ারলি জানি যে বি তো কারেক্ট, বি কিন্তু আমাদের কারেক্ট, ঠিক আছে, কিন্তু এ আর বি উভয়ই কি কারেক্ট, এটা তোমাদের বুঝতে হবে। মনে রাখবে, কয়লা এবং পেট্রোলিয়াম জৈব ভরের অবক্ষয় থেকেই গঠিত হয়েছিল বহু বছর আগে, যখন টেকটনিক কাকে বলা হয়, একটা প্লেট, ছোটোবেলায় জিওগ্রাফিতে পড়েছে, একটা প্লেট আর একটা প্লেটের তলায় ঢুকে যাচ্ছে। যেমন তোমরা দেখেছিলে যে ইউরোপিয়ান প্লেট আফ্রিকান প্লেটের তলায় ঢুকে যাচ্ছিল, বা এরকম সামথিং হয়েছিল, ঠিক আছে। এক্স্যাক্টলি আমার মাফ করো, আমি জিওগ্রাফির লোক নই, কিন্তু যতটুকু ছোটোবেলায় পড়েছি মনে আছে, ঠিক আছে। এই হয়, একটা প্লেট আটটা প্লেটের তলায় ঢুকে যায়, একে বলা হয় টেকটনিক অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই টেকটনিক অ্যাক্টিভিটি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের তলায় সবথেকে বেশি হয়। তো এই টেকটনিক অ্যাক্টিভিটির কারণে আমরা জানি যে ভারত এককালে আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীকালে ভারত এসে কিন্তু এশিয়ান যে প্লেট আছে তাতে গুঁতো মারে, যার ফলে হিমালয়ের উৎপত্তি হয়। ওখানে টেথিস নামে একটা কী ছিল, সমুদ্র ছিল, ছোটোবেলায় পড়েছে সবাই, ঠিক আছে। একটু ছোটোবেলার জিনিসগুলো করতে হবে। এই যেমন যখন গুঁতো মারছে ভারত এশিয়ান প্লেটের সঙ্গে, তখন যেটা হচ্ছে ওই জায়গায় বড় ঘন বন জঙ্গল ছিল, ঠিক আছে, প্রচুর ঘন বন জঙ্গল ছিল। এবার একটা প্লেট যখন আটটা প্লেটের ওপরে উঠে আসছে, তখন কী হয়, এই যে প্লেটটা নিচে নেমে যাচ্ছে, সেই প্লেটটার যে সবুজ অংশ, সেই অংশ সমেত ও নিচে নেমে যাচ্ছে, এবং ওই সবুজ অংশের তলায় প্রচুর পরিমাণ ভারী অংশ তৈরি আসছে। তার ফলে কী তৈরি হচ্ছে, চাপ আর তাপ তৈরি হচ্ছে, চাপ আর তাপ। এই প্রবল চাপ আর তাপে কী হয়, এই যে জৈব যা ছিল, ঠিক আছে, ডাইনোসরাস পিরিয়ড বা তার পরবর্তীকালে যেগুলো ছিল, সেইগুলো কী হয়, সব মাটির নিচে চাপা পড়ে যায়, এবং চাপ এবং তাপের কারণে তারা কয়লা এবং পেট্রোলিয়ামে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। কয়লা একটু দ্রুত হয়, পেট্রোলিয়াম একটু দ্রুত হয়, কয়লা আরও দেরিতে হয়। তো কয়লা এবং পেট্রোলিয়ামে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা কিন্তু বায়োমাস অবক্ষয়ের কারণে, ডিগ্রেডেশনের কারণেই হয়েছিল, ঠিক আছে। সো এ আর বি বোথ আর কারেক্ট। বলছে ধাতুর ক্ষয় সাধন বা কোরোজন রোধ করার জন্য, প্রতিরোধের জন্য কোন পদ্ধতি কার্যকরী নয়? দেখো কতগুলো প্রশ্ন তোমরা দেখলে শুধুমাত্র এই ক্ষয়, পেট্রোলিয়াম, কার্বনের ওপর পড়েছে। আমি সবকটাকে এক জায়গায় পাইল করে রেখেছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। দেখো পেন্টিং করা হয় কোরোজনকে রোধ করার জন্য, এখানে বলছে কার্যকর নয় কোনটা, এটা তো ইয়েস হবে, ঠিক আছে। আর্দ্রতার সংস্পর্শে রাখা, আর্দ্রতার সংস্পর্শে রাখলে অবশ্যই ধাতুর ক্ষয় সাধন বেশি হবে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের নো।
এখানে না বলেছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যাক্রিফিশিয়াল অ্যানোড, স্যাক্রিফিশিয়াল অ্যানোড কি দেখো, দেখো ইউটিউবে অনেকেই সায়েন্স এখন পড়ায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকে দেখবে জাস্ট অ্যান্সার বলে দিয়ে চলে যায়। আমি যেমন তোমাদের স্যাক্রিফিশিয়াল অ্যানোডটা কী সেটা তোমাদের বলে দিই। দেখো স্যাক্রিফিশিয়াল অ্যানোড হচ্ছে, ঠিক আছে, স্যাক্রিফিশিয়াল অ্যানোড কি, দেখো স্যাক্রিফিশিয়াল অ্যানোড কি, স্যাক্রিফিশিয়াল অ্যানোড হচ্ছে, যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন গ্যালভানাইজেশন, এই নিচে অপশান লেখাই আছে গ্যালভানাইজেশন। কাকে বলে গ্যালভানাইজেশন? গ্যালভানাইজেশন হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে আয়রনের ওপর, ঠিক আছে, আয়রন মানে লোহার ওপর কার প্রলেপ পড়ছে? লোহার ওপর জিঙ্কের প্রলেপ পড়ছে, ঠিক আছে, লোহার ওপর কার প্রলেপ আসছে? জিঙ্কের প্রলেপ আসছে। তাহলে কেন জিঙ্কের প্রলেপ লোহার উপর আসছে এটা বুঝতে হবে। কারণ জিঙ্ক হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ, বেশি বিক্রিয়াশীল ধাতু আয়রনের থেকে, যার ফলে যখনই গ্যালভানাইজেশন করা হয় তখন জিঙ্কের আয়ন লোহার গায়ে চিপকে যায়, ঠিক আছে, ফলে কি হয় বুঝতেই পারছো আশা করি, যে আয়রনের ওপর জিঙ্কের প্রলেপ পড়ছে। তাহলে এখানে স্যাক্রিফাইস কে করছে? কে ক্ষয় হচ্ছে আর আয়রন বেঁচে যাচ্ছে? জিঙ্ক ক্ষয় হচ্ছে, এবং জিঙ্ককে অ্যানোডে রাখা হয়, এই জন্য জিঙ্ক হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড হয়ে যাচ্ছে গ্যালভানাইজেশনের ক্ষেত্রে। মানে বেশি রিঅ্যাক্টিভ ধাতুগুলোর থেকে ধাতুকে ছিনিয়ে নিয়ে অন্য একটা ধাতুর উপর প্রলেপ তৈরি করা হচ্ছে, তার ফলে একটা ধাতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওই ক্ষয়প্রাপ্ত ধাতুকেই বলা হয়, ক্ষয়প্রাপ্ত ধাতুকেই বলা হয় স্যাক্রিফিশিয়াল অ্যানোড, যেটা অ্যানোড আকারে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এটা তো অ্যান্সার নয়, কারণ এখানে দেখতে পাচ্ছ আয়রনের ওপর জিঙ্কের প্রলেপ পড়ছে, তার মানে অবশ্যই এটা তো ক্ষয়ের সঙ্গে ক্ষয়কে কী করবে না, অ্যাডভান্টেজ দেবে না। গ্যালভানাইজেশন তো ক্ষয়রোধী হয়, সো অ্যান্সার আমাদের বি হবে। ঠিক আছে, চলো নেক্সট। ওজোন গঠনের জন্য উচ্চ শক্তির অতিবেগুনি রশ্মি দ্বারা নিচের কোন অণুটি বিভক্ত হয়েছে? দেখো এবারে যেটা আর্থ সায়েন্স দিয়েছে তাতে একটা বিশাল বড় পার্টে এটা আছে, আর আগের বারেই ছিল না তাও প্রশ্ন এসছে। ওজোন হচ্ছে O3, তার মানে অক্সিজেন, তার মানে অ্যান্সার আমাদের কী হবে এখানে? অক্সিজেন হবে। পরের প্রশ্ন, ধাতুর ক্ষয়সাধন এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কী হয়? যেমন দেখো ধাতুর, যেমন আমরা আয়রন যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন সেটা কী হয়? মরিচা কিন্তু অ্যাকচুয়ালি আয়রন অক্সাইড, মরিচার কিছুই নয়, আয়রন অক্সাইড, ঠিক আছে, ইভেন জলযুক্ত আয়রন অক্সাইড, ঠিক আছে। কপার যখন খরিত হয় কী হয়? কপার সালফাইড তৈরি করে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি যে ধাতুগুলো তাদের অক্সাইড, সালফাইড এবং কার্বনেটে রূপান্তরিত হচ্ছে। এটা কি আমরা কি বলছি? ধাতুর ক্ষয়সাধন। ধাতুর ক্ষয়সাধন মানে কিন্তু জাস্ট ধাতুকে কেটে ফেলা বা তাকে দুটো পার্টে ভাগ করে ফেলা তা কিন্তু নয়। তাদের জারণ হয়, এবং জারণ হওয়ার ফলে তারা অক্সাইডে রূপ নিতে পারে, সালফাইডে রূপ নিতে পারে বা কার্বনেটে রূপ নিতে পারে। তখনই আমরা তাকে কি বলছি? তাকে আমরা বলছি কিন্তু ধাতুর ক্ষয়সাধন বা কোরোশন। ঠিক আছে, তো ধাতুর ক্ষয় তোমরা জানো, মেটাল নন মেটাল আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। আমাদের কেন কয়লা এবং পেট্রোলিয়াম সংরক্ষণ করা প্রয়োজন? দেখো এই কোশ্চেন্সটা রিপিটেড কোশ্চেন্স, অ্যান্সার তোমাদের হবে এইটা। এগুলো শক্তির অবায়নযোগ্য বা নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। এটা নিয়ে খুব বেশি আমি এখানে কথা বলছি না, আগেই বলে দিয়েছি। চলো, লোহায় ক্ষয়সাধন মরিচা নামে পরিচিত, এর জন্য কি প্রয়োজন? তোমরা হয়তো ভাবছো স্যার একই টাইপের কোশ্চেন্স হয়ে যাচ্ছে। ইয়েস, এই 15 নম্বর অবধি তোমাদের একই টাইপের কোশ্চেন্স ছিল, ঠিক আছে, 15 বা 20 নম্বর অবধি আছে, মাফ করো, কারণ এই টাইপের কোশ্চেন্সগুলো না তোমাদের ব্যাপক পড়েছে। আমি কিন্তু এমন কোশ্চেন্স নেইনি, যেমন দেখো এটা ফেব্রুয়ারি মাসের কোশ্চেন্স, কোশ্চেন্সটা ইজি, বাট কোশ্চেন্সটা পড়েছে, সুতরাং সহজ কোশ্চেনটা কিন্তু প্র্যাকটিস করতে হয়। অ্যান্সার তোমরা সবাই জানো যে আর্দ্রতা, জল এবং বায়ুমণ্ডলীয় অক্সিজেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়াটার এবং অ্যাটমসফেরিক অক্সিজেন ইম্পর্টেন্ট। লোহার ক্ষয়সাধন এর জন্য কী কী প্রয়োজন? জল এবং বায়ুমণ্ডলীয় অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো 16 দাগ, দুটি আম্লীয় দ্রবণ পি ও কিউ, তাতে হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব হচ্ছে 10⁻³ এবং 10⁵ নিচের কোন বক্তব্যটি কিন্তু সঠিক? এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, দেখো বলেছে দুটি আম্লীয় দ্রবণ আছে, একটা কত? একটা হচ্ছে পি এর মান হচ্ছে এইটা 10⁻³ আর কিউ এর মান হচ্ছে 10⁻⁵। দেখো যদি এটা 10⁻³ আর 10⁵ থাকতো তাহলে আমরা ডেফিনেটলি বলতাম যে 10⁵ ইজ গ্রেটার দ্যান 10⁻³ কিন্তু যেহেতু এটা -3 আছে, মনে রাখবে মাইনাসে যার পাওয়ার কম তার কিন্তু জোর বেশি হয়। তার মানে মাইনাসের ক্ষেত্রে অলওয়েজ মাথা রাখবে। এখানে আমি যেটা বলতে চাইছি, আমি একটা কাজ করছি, এটাকে এই ওপরে লিখে দিই, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা সরি,
এইভাবেই থাক। 10⁻³ কিন্তু বড় হবে 10⁻⁵-এর, তো যে বড় তার পাওয়ার বড় হবে, ঠিক আছে? মানে যে বড় তাতে হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব বেশি হবে, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে ডেফিনেটলি পি এর ঘনত্ব কিউ এর থেকে বড়, এটুকু শিওর, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে পি কিউ এর তুলনায় 2 গুণ। আচ্ছা, কিউ পি এর তুলনায় এটা কাটো, উভয়ের অম্লতা কখনোই সমান নয়, এই দুটো কেটে বেরিয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখো খেয়াল করো, এখানে -3 আছে অ্যান্ড -2 আছে, মানে 10⁻², এখানে গ্যাপ করছে। তার মানে 10⁻²কে আমরা কী করতে পারি? 10 × 10 বলতে পারি, 1/10 × 10, 1/10 × 10 মানে কত? 1/1000। তাহলে অ্যান্সার হবে তোমাদের 1000 গুণ বেশি অম্লীয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সরি, 1000 নয়, 100 গুণ বেশি অম্লীয়, ঠিক আছে? মনে রাখবে এখানে তোমাদের মাইনাসটা ধরার দরকার নেই। এই ধরনের কোশ্চেন্সে তোমরা কী করবে? তোমরা বলতে স্যার এত জটিল জিনিস আমার তো অসুবিধা হবে, ঠিক আছে? তো কী করবে? দেখো এই ধরনের কোশ্চেন টেকনিশিয়ানে এসছে, ওই জন্য আমি করলাম। কী করবে দেখো, 10⁻³ 10⁻⁵ আছে, তুমি দেখবে এটাকে 3, এটাকে 5, ঠিক আছে? তো যেটার পাওয়ার কম, যেহেতু মাইনাসে থাকবে, যেটার পাওয়ার কম সেটা বড়। তো 3 আছে, তো এটা বড় গেল। তার মানে আমরা এখানে ডিসাইড করলাম যে পি কিউ এর থেকে বেশি হবে, পি এতে হাইড্রোনিয়াম আয়ন কিউ এর থেকে বেশি হবে, এটুকু 100% শিওর। তো যদি কিউ পি এর থেকে বড় হয় সেই অপশনগুলো ফার্স্ট কেটে দেবো, যেমন এই অপশনটা আমি কেটে দিয়েছিলাম। এটা ওভার অম্লীয়তা সমান নয়, সো কেটে গেল, কারণ দেখতে পাচ্ছি কম বেশি আছে। এবার এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখো দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে গ্যাপ কত? দেখতে পাচ্ছি 3 আর 5 মানে 2 এর গ্যাপ, তো 10⁻², 10⁻² মানে 100, 10⁻² মানে কত? 10 × 10 মানে 100, সো 100 গুণ বেশি হবে। একটা জিনিস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এটা যদি 1-এর পার্থক্য হয়, যেমন এখানে 3 আর 5 2-এর পার্থক্য হয়েছে, এটা যদি 1-এর পার্থক্য হয় তাহলে 10 গুণ কম বা বেশি হবে, ঠিক আছে? 10⁻² কথা বলছি। এটা যদি 10⁻² পার্থক্য হয় তাহলে 100 গুণ কম বা বেশি হয়, যদিও মাইনাসে থাকে, আমি জাস্ট তোমাদের ওভারঅল দেখাচ্ছি। এর 3 পার্থক্য হয় তাহলে 1000 গুণ পার্থক্য হবে, মানে কম বা বেশি হবে, বোঝাতে পারছি? তাহলে অ্যান্সার এখানে কী হবে? 100 গুণ বেশি অম্লীয় হবে। এবার তোমার যদি বলে কার পিএইচ বড়, দেখো যাতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি সেটা বেশি অ্যাসিডিক, তার মানে তার পিএইচ কমবে। তার মানে এখানে পিএইচ যদি দেখো তাহলে পি এর পিএইচ কিন্তু কম হবে কিউ এর তুলনায়, কারণ পি হচ্ছে বেশি অ্যাসিডিক। বেশি অ্যাসিডিক কে? পি। পি কিন্তু বেশি অ্যাসিডিক, যেহেতু পি বেশি অ্যাসিডিক, মনে রাখবে বেশি অ্যাসিডিকে যত বেশি অ্যাসিডিক হবে তার পিএইচের মান কম হয় তত, ঠিক আছে? আর হাইড্রোনিয়াম আয়ন যত বেশি হবে তত তার পিএইচ কম হবে, কারণ সেটা তত অ্যাসিডিক বেশি হবে। এই কথাগুলোকে মাথায় রাখবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন্স, মাফ করো এটা তোমাদের এরকমভাবে স্লাইডটা এসছে। একটি আম্লীয় দ্রবণ এক্সের, একটা এক্স আছে, তার হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব হচ্ছে 1 × 10⁻⁴m, তার মানে কি 1 লিটারে এত মোল হাইড্রোনিয়াম আয়ন আছে। এইটার মানে হচ্ছে 10⁻⁴m এর অর্থ হচ্ছে 1 লিটারে এত মোল হাইড্রোনিয়াম আয়ন আছে। মানে এক্সে আমরা ধরবো 10⁻⁴, মাইনাস ফাইনাস বাদ দাও, সোজা সোজা করে বলছি। ওয়াইতে কত? ওয়াইয়ে হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব এক্সের তুলনায় 10 গুণ বেশি, তাহলে ওয়াইয়ের ঘনত্ব কী হবে? 10⁵ হবে। কারণ দেখো একটা 10 বাড়া 1, 10⁻1 মানে কি 10 বাড়া, একটু আগে বলেছি, একটু আগে তোমাদের বলেছি যে 10⁻1 মানে 10 গুণ বাড়বে, 10⁻2 মানে 100 গুণ বাড়বে, 10⁻3 মানে 1000 গুণ বাড়বে। এখানে বলেছে ওয়াইয়ের হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব এক্সের তুলনায় 10 গুণ বেশি, মানে ওয়াইতে দাঁড়াবে, মাইনাস হবে কিন্তু আমি মাইনাস দিচ্ছি না, কারণ আমার কোশ্চেন সলিউশন নিয়ে কথা, আমি এখানে কেমিস্ট্রি থোড়ি না অনার্স করছি, ঠিক আছে? তো 10⁵ আর 10⁴, ঠিক আছে? তার মানে 10 গুণ বেশি মানে ওয়াইটটা এটা হবে। বলছে নিজের কোন বক্তব্যটি সঠিক? আমরা কি জানি হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব কোনটাতে, যেটাতে কম সেটাতে বেশি হয়, কারণ এখানে অ্যাকচুয়ালি এগুলো মাইনাসে থাকে, আর আমরা জানি পাওয়ার মাইনাসে যার কম সে তত বেশি হয়। এক্সের কিন্তু ওয়াইয়ের তুলনায় পাওয়ার বেশি হবে। না সরি, এক মিনিট ভুল হচ্ছে আমার, ভুল আমি একদম টোটালি ভুল বলেছি। ভালো করে দেখো, আমার দেখো কী ভুলটা হচ্ছে, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে ওয়াইয়ের হাইড্রোনিয়ামের ঘনত্ব বেশি, ওয়াইয়ের হাইড্রোনিয়ামের ঘনত্ব বেশি মানে কি এখানে এটা 3 হবে। যার পাওয়ার যত, ভালো করে বুঝবে, যার পাওয়ার যত কম, কারণ পাওয়ারগুলো কিসে আছে? সব পাওয়ারগুলো মাইনাসে আছে। যার পাওয়ার যত কম তাতে তত হাইড্রোনিয়ামের ঘনত্ব বেশি হবে, কারণ পাওয়ারগুলো মাইনাসে আছে। যদি ওয়াইকে আমাকে বড় দেখাতে হয় এক্সের তুলনায়, তো গ্যারেন্টি ওয়াইয়ের মাথায় মাইনাসে পাওয়ার কম হতে হবে। যদি এটা 3 এটা 4 হতো তাহলে এক্স বড় হতো ওয়াইয়ের তুলনায়, কারণ
পাওয়ার যদি পজিটিভে হয় তাহলে যে বড় সে বড়, পাওয়ার যদি নেগেটিভে হয় তাহলে যে ছোট সে বড়। এটা ম্যাথামেটিক্সের নিয়ম, কেমিস্ট্রির কোনো নিয়ম নয় এটা। কেমিস্ট্রিতে ম্যাথকে টুল হিসাবে, যন্ত্র হিসাবে, একটা সরঞ্জাম হিসাবে ব্যবহার করা হয়। যেমন ঘাস কাটার যন্ত্র হচ্ছে কাস্তে, আমি একটু আগে বলছিলাম। যাই হোক, ওয়াই গ্রেটার দ্যান এক্স বলেছে, কারণ হাইড্রোনিয়ামের ঘনত্ব বেশি, তার মানে ওয়াই এর পাওয়ার এক্সের থেকে কম হবে যেহেতু নেগেটিভে আছে, তো ওয়াই গ্রেটার দ্যান এক্স হবে। এটা গেল প্রথম পয়েন্ট, তার মানে আমার সিলি মিস্টেক হয়ে যাচ্ছিল। দ্বিতীয় কথা দেখো, বলেছে আমরা কি জানি, যার পাওয়ার যত কম তার পিএইচও তত কম, কারণ পিএইচের সঙ্গে পাওয়ারের সম্পর্ক সমানুপাতিক, কারণ নেগেটিভ পাওয়ার আছে, কিন্তু পিএইচের সঙ্গে অ্যাসিডের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। যার পিএইচ যত কম সে তত বেশি অ্যাসিডিক হবে, কারণ তাতে তত বেশি হাইড্রোনিয়াম আয়ন আছে। হাইড্রোনিয়াম আয়ন যাতে যত বেশি সে তত বেশি অ্যাসিডিক, তার পিএইচ তত কম। মনে রাখবে একটা জিনিস, হাইড্রোনিয়াম আয়ন, এটা খুব ইম্পর্টেন্ট, যার যত বেশি তার পিএইচ তত কম, আর সেটা তত বেশি অ্যাসিডিক হবে। আর তার পাওয়ার, POWER, তার পাওয়ার তত কী হবে, কম হবে, কারণ পাওয়ার থাকে নেগেটিভে। পাওয়ার কী থাকে, পাওয়ার থাকে নেগেটিভে। যেটার হাইড্রোনিয়াম যত বেশি তার অ্যাসিড তত বেশি হবে, তার পিএইচ তত কম হবে, তার পাওয়ার তত নেগেটিভে কম আসবে। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি, বেসিকটা বুঝিয়ে দিয়েছি। এবার এখানে অ্যান্সার দেখো কি বলেছে। ওয়াই এর পিএইচ 5 এবং এটি এক্সের তুলনায় কম আম্লীয়। না, এটা রং। কেন বুঝতেই পারছো আশা করি। ওয়াই এর পিএইচ 5 হবে না, এই যে পাওয়ারগুলোই পিএইচকে দর্শায়, এই যে পাওয়ারগুলোই পিএইচকে দর্শায়, তাহলে ওয়াই এর পিএইচ হবে 3 আর এক্সের পিএইচ হবে 4। কোথায় আছে দেখো, এই যে এটাও অ্যান্সার হতো, এটাই অ্যান্সার হবে। ওয়াই এর পিএইচ হচ্ছে 3 এবং এটাই এক্সের তুলনায় 10 গুণ বেশি আম্লীয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমাদের কারেক্ট হবে। এটাও অ্যান্সার হবে না, কারণ 4 বলেছে, এটাও অ্যান্সার হবে না। তার মানে দেখো, পাওয়ার যদি ভুল লিখতাম তাহলে আমার অ্যান্সার কিন্তু ভুল আসতো। ঠিক আছে, বোঝাতে পারছি? ইয়েস নো বলো, ক্লিয়ার? চলো, মনে রাখবে এইটার অর্থ হচ্ছে 1 লিটারে 10⁻⁻⁴ মোল হাইড্রোনিয়াম আয়ন আছে। ঠিক আছে, চলো 18 দাগ, এটা তোমাদের 17/12/2025 সেকেন্ড শিফটের কোশ্চেন্স। বলছে আর্দ্র বায়ুর সংস্পর্শে এলে লোহার উপর লালচে বাদামি পদার্থের আবরণ তৈরি হয়, যাকে আমরা মরিচা বলি। আর্দ্রতা এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে মরিচা উৎপন্ন হয়, এটা আমরা জানি। সো এটা আমরা কি করব, আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এ আর উভয়ই সত্য এবং আর হলো এ এর কারেক্ট ব্যাখ্যা। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো, নিম্নলিখিত কোনটি ক্ষয়ের উদাহরণ? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মরিচা পড়া হচ্ছে ক্ষয়ের এক্সাম্পল। এটাও কিন্তু তোমাদের পরীক্ষা পড়া কোশ্চেন্স। পরের প্রশ্ন, জিঙ্ক এবং কপারের মতো ধাতু পরিশোধনের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে তোমাদের তাপীয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রো রিফাইনিং। ঠিক আছে, বলা হয় ইলেকট্রো রিফাইনিং প্রসেস। ঠিক আছে, মনে রাখবে একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা প্রচুর স্টুডেন্ট কিন্তু মারাত্মকভাবে ভুল করছে, সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন আর ধাতু বিশোধন দুটো আলাদা জিনিস। যদি এখানে বলতো যে ধাতু নিষ্কাশন, ঠিক আছে, তখন কিন্তু অ্যান্সার হতো তাপ জারণ, কারণ জিঙ্ক এবং কপার এরা হচ্ছে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিজের, জিঙ্ক হচ্ছে ওপরের, কপার হচ্ছে একটু নিচের, বাট দুটোকেই তাপ জারণ পদ্ধতিতে কিন্তু নিষ্কাশন করা যায়। ঠিক আছে, জিঙ্ক এবং কপার, এটা মাথা রাখবে। অ্যাকচুয়ালি এদেরকে কার্বনের দিয়ে জারণ করার পরে তাপ জারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, কার্বন দ্বারা কিন্তু নিষ্কাশন করা, একটা লিস্ট আছে তোমাদের একটু দেখাই, কিন্তু এদের শোধন কিন্তু ইলেকট্রো রিফাইনিং বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। এই লিস্টটাকে একটু ফলো করো। এখানে দেখতে পাচ্ছ, এখানে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিজের ওপরের ধাতু। এগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, যেখানে জিঙ্ক, লোহা, লেড মানে সীসা এবং কপার এরা একটু মাঝারি, এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে কী করা হয়, নিষ্কাশন করা হয়। কার্বন বলে লিখে দিয়েছি আমি ওখানে। আর যেগুলো হচ্ছে তোমাদের একদম নিষ্ক্রিয়, মানে যেগুলোতে বিক্রিয়া হয়ই না, যেমন রূপো এবং সোনা, এরা কিন্তু বিক্রিয়া করে, এদের ক্ষেত্রে প্রকৃতিতে এটা ফ্রি অবস্থাতে পাওয়া যায়। এবার তুমি যদি একটু নিচের দিকে আসো, এই অধিক সক্রিয় ধাতুগুলোর মধ্যে পড়ে হচ্ছে এরা, কোনটা, এই কপার, সোডিয়াম, এরা। এখানে যে লিস্ট করেছে, লিস্টটাকে একবার ভালো করে খেয়াল করো। এই লিস্টে তুমি দেখতে পাচ্ছ অধিক সক্রিয় ধাতুগুলোকে অবশ্যই তড়িৎ বিশ্লেষণই লেখা আছে, কিন্তু মাঝারি সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে দুটো লেখা আছে, এবং মাঝখানে দেখতে পাচ্ছি ভস্মীকরণ, তাপজারণ
এই যে কার্বনেটের আকরিক তৈরির সময় কার্বনের বিজারণ করছে, তারপর কিন্তু তাপজারণ পদ্ধতি আবার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এবং লাস্টে ধাতুর বিশুদ্ধকরণ। খেয়াল করো এখানে আমি যে তোমাদের পোর্শনটা পড়াচ্ছি এটা কি, এটা হেডিংটা একবার খেয়াল করো, এটা হচ্ছে ধাতু নিষ্কাশন, এক্সট্র্যাকশন, ঠিক আছে, এক্সট্র্যাকশন অফ মেটালস। কিন্তু তুমি যদি একটু নিচের দিকে আসো, এনসিইআরটিতে পরিষ্কার ক্লিন আরেকটা তোমাদের বলা আছে, সেটা হচ্ছে ধাতু বিশোধন, অর্থাৎ ধাতুকে বিশোধন কি করে করা হয়। এক মিনিট, এই যে রিফাইনিং অফ মেটালস, মনে রাখবে কপার, জিঙ্ক, টিন, নিকেল ইত্যাদি ধাতুগুলোকে কিন্তু বিশোধন করার জন্য তড়িৎ বিশোধন বা ইলেকট্রো রিফাইনিং পদ্ধতি, এই যে ইলেকট্রোলাইটিক রিফাইনিং, এটাকে বলা হয়, পুরো কথাটা হচ্ছে ইলেকট্রো রিফাইনিং, শর্ট কথা পুরো হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং করা হয়। তো দুটো জিনিস মাথা রাখবে, নিষ্কাশন বলেছে না বিশোধন বলেছে, খেয়াল রাখতে হবে তোমাকে, ঠিক আছে কোশ্চেন্সে। চলো, তো এটা তোমাদের কার্বন বিজারণ, কার্বন দ্বারা বিজারণ হয়, তারপর তাপজারণ ব্যবহার করা হয়, কিন্তু অপশানে যেহেতু তাপজারণ ছিল ওই জন্য আমি দেখে এই কথাটা বলেছি তোমাদের, ঠিক আছে। ওখানে পুরোটা পড়ে দিতাম, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু হবে তোমাদের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, বা ইলেকট্রোলাইটিক রিফাইনিং বা ইলেকট্রো রিফাইনিং। দেখো তোমরা আমাদের যে কোর্স আছে 8670838797, ঠিক আছে, এটাতে তোমরা কিন্তু কি করতে পারো, তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমরা চাইলে কলও করতে পারো, তবে কল এখন কম নেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ বেশি নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই তোমরা করতে পারো, এটা তোমরা করলে কি করবে, তোমাদের যে ডিটেলিংটা সেটা দিয়ে দেওয়া হবে। এটাতে তোমাদের নিউ এনসিইআরটি আমি যেটা 5টা পিডিএফ ফ্রি আছে বললাম, টোটাল আমাদের 13টা চ্যাপ্টার আছে, কিন্তু ফার্স্ট চ্যাপ্টার পড়ার দরকার নেই, যেটা হচ্ছে তোমাদের 9-10 বাচ্চাদের অ্যাডভাইজেবল চ্যাপ্টার, অত উপদেশমূলক কিছু জিনিস দেওয়া আছে ওখানে, পড়ার মতো তোমাদের এতে পড়ার মতো কিছু নেই। সো ফার্স্ট চ্যাপ্টার বাদ দিয়ে টোটাল 12টা চ্যাপ্টার হয় এনসিইআরটিতে, মানে ক্লাস 9-এর যে নিউ এনসিইআরটি তাতে, আর ক্লাস 10-এর টোটাল চ্যাপ্টার হয়। তো এই পুরো চ্যাপ্টারগুলোরই 10-এর চ্যাপ্টার পিডিএফ অ্যাভেলেবেল আছে, ওই জন্য দেওয়া হয়নি, তোমরা চাইলে ত্রিপুরা বোর্ডের বই ডাউনলোড করতে পারো, ওটাই হচ্ছে মেন পিডিএফ বাংলায়। আর 9-এর চ্যাপ্টার তোমাদের 12টা চ্যাপ্টারের পিডিএফ কিন্তু অলরেডি গ্রুপেও এবং তোমাদের অ্যাপেও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, পেড গ্রুপের কথা বলছি, নর্মাল গ্রুপে নয়, আর তোমাদের অ্যাপেও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে ওখান থেকে তোমরা নিতে পারো। কোর্সের দাম আর এই শুধু যদি কেউ পিডিএফ নিতে চায় একই সেম দাম আছে, কারণ পিডিএফ তৈরি করতে গেলে বেশি আমাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আজকে তোমাদের উল্টো রথে তোমাদের ছাড় দিয়ে এটা 433 টাকা আছে, চাইলে তোমরা এই টোটাল নিতে পারো, ভিডিও ব্যাখ্যা এবং তার সাথে পিডিএফ, ঠিক আছে। ভিডিওর পিডিএফ বলিনি, এই যে এনসিইআরটি যে অ্যাকচুয়াল যে বুকস তার পিডিএফ, ঠিক আছে। এটা গেল। নেক্সট হচ্ছে যেটা তোমাদের বললাম, সেটা হচ্ছে যে এটা কিন্তু প্রাইস তোমাদের হালকা বেড়ে কিন্তু 529, 503 এরকম যেতে পারে কাল বা আগামীকাল বা পরশু দিনের দিকে। তো আজকে প্রাইস তোমাদের এটা আছে, চাইলে তোমরা নিতে পারো। এর অ্যাকচুয়ালি প্রাইস অনেক বেশি, 899 ছিল, কিন্তু সার্ভার কস্ট কমেছে বলে আমরা কমিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। অন্যরা প্রাইস এত বেশি রাখে যে তাদের কমাতে বাড়াতে হয় না, আমাদের প্রাইস এত লো থাকে যে আমাদের কমাতে বা বাড়াতে হয়, সার্ভার কস্ট বাড়লে আমরা বাড়িয়ে দিই, কমলে আমরা কমিয়ে দিই, ঠিক আছে। তো অন্যরা তো 1500, 1600, 2000 টাকায় কোর্স বিক্রি করছে, বাদ দাও, শুধু সায়েন্সের কোর্সই বিক্রি হচ্ছে তাদের, সোজা কথা বলতে। আমাদের তা নয়, আমরা সবার জন্য কোর্সটাকে রাখি, সেই জন্য 433 টাকা অ্যাফোর্ডেবল প্রাইস। সেটাতে তোমাদের 1 মাসের রিচার্জও নয়, 1 মাসের 3 মাসের রিচার্জ হচ্ছে 800 কত টাকা, এখন সব করে দিয়েছে। যাই হোক, তো প্যাকেটজাত খাদ্যে বাসি এবং পচা রোধ করতে, তোমরা জানো যে কোনো প্যাকেটজাত প্রোডাক্ট, ঠিক আছে, যাকে আমরা র্যান্সিডিটি বলি, বাসি বা পচাটা তেল চিটে গন্ধ বেরোয়, সেটাকে রোধ করার জন্য কোন জিনিস দেওয়া হয় আমরা জানি, সিল করার আগে নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়, কারণ এটা যথেষ্ট নিষ্ক্রিয় গ্যাস। নাইট্রোজেন কিন্তু টোটালি নিষ্ক্রিয় নয়, কিন্তু যথেষ্ট নিষ্ক্রিয়, সেই নাইট্রোজেন গ্যাসকে দেওয়া হয়। আর নাইট্রোজেন গ্যাস থাকলে কী হয়, সেখানে অক্সিডেশন হওয়ার সম্ভাবনা কমে যায়, অক্সিডেশন হয় না, ঠিক আছে। আর অক্সিডেশন হয় না কেন, কারণ অক্সিজেন থাকে না, তাই মনে রাখবে অক্সিজেন সমৃদ্ধ পাত্রে রাখলে হয়ে গেল, পচে যাবে, সোজা কথা বলতে, ঠিক আছে। তো এটা তো কখনোই অ্যান্সার নয়। উত্তাপ কিন্তু র্যান্সিডিটি বাড়ায়, মনে রাখবে তাপ দিলে র্যান্সিডিটি বাড়বে, সেটা অ্যান্সার নয়। অ্যাসিড দিলেও অক্সিডেশন বাড়বে, সো এটাও অ্যান্সার নয়, অ্যান্সার উইল বি দিস, ডি, ঠিক আছে। চলো, বাইজাক কী বলেছে দেখো, এটা একটা দুর্দান্ত প্রশ্ন। বাইজাক তোমাদের বলেছে যে নিচের কোন পরিবর্তনের ফলে দ্রবণের ক্ষার ধর্ম বা বেসিসিটি বৃদ্ধি পায়। দেখো দ্রবণের ক্ষার ধর্ম, অ্যাসিডের ক্ষার ধর্ম অ্যাসিডের ধর্ম বৃদ্ধি পায় যখন H3+ আয়ন বাড়ে, এটা যখন বাড়বে তখন অ্যাসিডিক ধর্ম বৃদ্ধি পাবে, পিএইচ কমবে। এটাতে অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়, ঠিক আছে, অ্যাসিড ধর্ম বৃদ্ধি পাবে এবং পিএইচ কী হবে, কমে যাবে, ঠিক আছে। আর এক মিনিট, ক্ষার ধর্ম বৃদ্ধি করতে গেলে তোমাদের OH- আয়নের পরিমাণ কী করতে হবে, বাড়াতে হবে, তার ফলে কী হয়, পিএইচও বেড়ে যায়।
ঠিক আছে, OH মাইনাস আয়নের পরিমাণ বাড়বে, তার ফলে পিএইচ বাড়বে, তার ফলে ক্ষারীয় ধর্ম বাড়বে। এখানে H প্লাস আয়ন, দেখো H প্লাস আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন সেমই হয়, মানে সেম নয়, বাট H প্লাস থেকে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। এই H প্লাস আয়ন H2O বা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন বা H3O উৎপন্ন করে। ঠিক আছে, তো H প্লাস আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়, তো ক্ষার তো নয়, এই জন্য এটা কেটে গেল। OH এর ঘনত্বের পরিমাণ বৃদ্ধি পেলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এর ফলে কী হয়, তোমাদের ক্ষারীয় ধর্ম বাড়ে। OH এবং দুটো পেলেই হবে না, H3 এর পরিমাণ কমলে, দেখো H2O, আচ্ছা H2O বলে যে H2O ম্যাটারই করে না, H3O হলে ম্যাটার করতো। ঠিক আছে, সো এটা বাদ দাও, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো, নিম্নলিখিত কোন যৌগটি জলে দ্রবীভূত হয়ে একটি দ্রবণ তৈরি করে? আমরা জানি যে একমাত্র সোডিয়াম ক্লোরাইডই জলে দ্রবীভূত হতে পারে এবং দ্রবণ তৈরি করতে পারে, তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট, দিস। ঠিক আছে, মনে রাখবে লোয়ার ফাইলিং জলে দ্রবীভূত হয় না, বালি জলে দ্রবীভূত হয় না, তেল জলে অমিশ্রণীয় দ্রবণ তৈরি করে। ঠিক আছে, যেটাকে আমরা উল্টো করে দিয়ে জলটাকে বের করে দিয়ে তারপর তেলটাকে বের করতে পারি ডাইরেক্ট। চলো, এই কোশ্চেন্সটাকে খেয়াল করো, তোমরা দেখেছো কিছু কিছু কোশ্চেন্স আমি নতুন দিয়েছি, যে কোশ্চেনের ডেটগুলো লেখানি সেগুলো নিউ কোশ্চেন্স। এটা তোমাদের এনসিইআরটিতে এইটা তোমাদের একদম ডাইরেক্ট গিভেন আছে, তার উপর বেস করে আমি একটা প্রশ্ন করে দিয়েছি তোমাদের। ঠিক আছে, অ্যাসিডের ওপর প্রশ্নগুলো প্রথম দুটো প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলো আমার করা, আমি করে দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য এবং এনসিইআরটি থেকে করা। সাধারণ নিরপেক্ষকরণ মানে, সাধারণ নিরপেক্ষকরণ ইংরেজি হচ্ছে জেনারেল বা কমন। ঠিক আছে, নিউট্রিলাইজেশন, প্রশমন বিক্রিয়া যাকে বলা হয়, প্রশমন। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া। তোমরা জানো যে প্রশমন বিক্রিয়া অ্যাকচুয়ালি কোন দুটো জিনিস উৎপন্ন হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হবে এবং তাতে উৎপন্ন হবে লবণ আর জল, তাই তো। অ্যাসিডের থেকে আসবে হচ্ছে H প্লাস আয়ন আর ক্ষারের থেকে আসবে হচ্ছে OH মাইনাস আয়ন, এবং এই দুটো মিলে দেখো H প্লাস H2O তৈরি করছে, মানে কি তৈরি করছে বেসিক্যালি, এই যে জল বললাম এই জলটা তৈরি করছে, এই যে জল। ঠিক আছে, তার মানে কোন দুটো জিনিস তৈরি করো, দেখো এইটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা ক্ষার, অ্যাসিডের প্রতীক এটা ক্ষারের প্রতীক, তাহলে এখান থেকে H আসবে আর এখান থেকে OH আসবে, তো কারেক্ট আনসার কী হবে, H অ্যান্ড OH। ঠিক আছে, মিলিত হয়ে কী তৈরি করবে, জল তৈরি করবে। বুঝতে পারছি, ক্লিয়ার? চলো, এটা একটা দুর্দান্ত প্রশ্ন, প্রশ্নটাকে ভালো করে খেয়াল করো। বলেছে যে সমমোল অর্থাৎ একই পরিমাণ, সমমোল মানে সমপরিমাণ, মোল মানে মোল অ্যাকচুয়ালি পরিমাণের একক। ঠিক আছে, তো কতটা পদার্থ আছে সেটাকে মোল বলে রিপ্রেজেন্ট করা হয়। তো সমমোল পরিমাণ KOH এবং MgOH2কে সম্পূর্ণ আয়নীভূত করলে, ঠিক আছে, ইলেকট্রোলাইসিস করে আয়নীভূত করা হয়, তাহলে কোনটি বেশি সংখ্যক OH দেবে? ঠিক আছে, দেখো KOHকে যদি আমরা এখানে ডিভাইড করি তার আমরা K প্লাস আর OH মাইনাস পাবো। কটা OH মাইনাস আছে, একটা OH মাইনাস আছে, কিন্তু আমরা যদি MgOH2কে ভাঙি তাহলে আমরা দেখব Mg2 প্লাস আসবে আর OH2 মাইনাস আসবে, কারণ এখানে দুটো OH আছে। অ্যাকচুয়ালি OH2 মাইনাস বলাটা ভুল, এটা ভুল হয়ে গেল, OH2 মাইনাসটা বেসিক্যালি ভুল, দুটো OH আসবে। কটা OH আসবে, দেখো 2 আছে তো দুটো OH আসবে, তার মানে OH পরিমাণ কার বেশি, Mgর বেশি, তো অ্যান্সার আমাদের Mg হবে, MgOH হবে। ঠিক আছে, সাধারণ একটা জিনিস, কিন্তু এই কোশ্চেনটাই তোমাদের যদি পরীক্ষায় দেয় তোমরা খিচুড়ি পাকাবে। এটা এই দুটো কিন্তু KOH এবং MgOH নিয়ে, যে তোমাদের অ্যাসিড বেস সল্ট খুলে KOH এবং MgOH নিয়ে তোমাদের দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে ওখানে, তার ঠিক নিচেই ওই যে একটু আগে যেটা করালাম 24 থেকে, ওটাই তার ঠিক নিচে ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এটাই তোমাদের যেটা বলছিলাম 433 টাকা এখন আছে, এটা তোমাদের এই মাসের ফার্স্টের দিকে এটা ছিল 499, এখন একটু হালকা অ্যাকচুয়াল প্রাইস বেড়েছে, 503 টাকা ফাঁকা আছে, 503 টাকা কি 523 টাকা এরকম আছে, কিন্তু সেটাই তোমাদের এই উল্টো রথে এক সপ্তাহ যাবৎ ছিল এই ছাড়টা। ঠিক আছে, 1 উইক ছিল, সোজা রথ থেকে উল্টো রথ 1 উইক এই ছাড়টা ছিল, 433 টাকা তোমাদের ছিল। আর আমাদের ম্যাথ প্লাস সায়েন্সের যে ব্যাচ আছে তাতে এখন 1006 টাকায় আছে, মানে ছাড় দিয়ে। ঠিক আছে, এটা খুব একটা কমে টমে না, এটা কারণ ম্যাথ আর সায়েন্স আছে, কিন্তু এইটা তোমাদের একটু কমা বাড়া করে। ঠিক আছে, 31 কুপন ওখানে বাই ডিফল্ট দেওয়াই আছে, জাস্ট অ্যাপ্লাই বাটনে তোমাদের ক্লিক করতে হবে, করলে এই ছাড়টা দেখিয়ে দেবে। যদি বাই চান্স এটা প্রথমবারে না দেখায়, ব্যাক কি টিপে অ্যাপটাকে বন্ধ করে আরেকবার করো, দেখবে দেখাবে। আর অবশ্যই মাথা রাখবে তোমার ইন্টারনেট কানেকশন ভালো হওয়ার দরকার এই কুপনটা লাগানোর জন্য। ঠিক আছে, দেখে নেবে কমে 433 দেখিয়েছি কিনা তবেই পেমেন্ট করবে, আজকের জন্য অনলি।
আজকে রাত 12টা অবধি এটা শেষ, এক উইক সপ্তাহ ধরে ছিল, এটা আছে। ঠিক আছে, আমি 3-4 দিন ধরেই বলছি তোমাদের। 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বাদ বাকি জিনিস জিজ্ঞাসা করতে পারো। এর যে ভ্যালিডিটি আছে, ফিক্স ভ্যালিডিটি 31শে মে অবধি আছে। কারণ প্রত্যেক বছর 31শে মের পরে আমরা আমাদের ব্যাচ রিভাইজ করি, আপডেট করি, সেই জন্য নতুন ব্যাচ আমাদের 31শে মের পরে মাস্ট আনি। সেই 31শে মের পরে আমরা কোনো পুরনো ব্যাচ রাখি না। বোঝাতে পারলাম আশা করি। চলো নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে দুধের নমুনায় বিশুদ্ধতা নির্ধারণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি যে চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটারকে ব্যবহার করি, ল্যাক্টোমিটারকে ব্যবহার করি। দুধের নমুনাতায় বিশুদ্ধতা মাপার জন্য অ্যাকচুয়ালি এটা দুধের আপেক্ষিক গুরুত্ব মাপে। কী মাপে? আপেক্ষিক গুরুত্ব না, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্বকে মাপে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এটাই হবে। হাইড্রোমিটার আমরা জানি আর্দ্রতা পরিমাপ করার জন্য ব্যবহার করি, আর এটা আমরা তাপ মাপার জন্য আমরা থার্মোমিটারকে ব্যবহার করি। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ল্যাক্টোমিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন বলছে যে কোন বিবৃতিটা সঠিক সেটা নির্বাচন করো। বলছে ওয়াশিং সোডা তৈরির সময় সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায়। মনে রাখবে ওয়াশিং সোডা, বেকিং সোডা, ব্লিচিং পাউডার সবই তোমাদের কী থেকে তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড থেকে তৈরি হয়। এটা তো কারেক্টই অ্যান্সার বিবৃতি। আর আমরা জানি ওয়াশিং সোডা কেন বলা হয়, Na2CO3কে ওয়াশিং সোডা কেন বলা হয়? কারণ এটা কী করে? ময়লা এবং গ্রিসকে আক্রমণ করে এবং জলীয় দ্রবণ উৎপাদন করে যা পরবর্তীকালে জল দিয়ে ধুয়ে ফেলা যায়। এটাও কারেক্ট। তো আমাদের এখানে অ্যান্সার কী হবে? উভয় বিবৃতিই কিন্তু এখানে সঠিক। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, এই যে তোমাদের 28 দাগ থেকে স্টার্ট হলো, 27 দাগের কোশ্চেন্সও কিন্তু পরীক্ষার প্রশ্ন ছিল, কিন্তু 28 দাগ থেকে যে কটা প্রশ্ন, এগুলো আমার প্রশ্ন, আমি তোমাদের জন্য রেখেছি এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, টোটাল 30 কোশ্চেন্স আজকে আছে। 4টে ধাতু আছে ABCD, তবে এটা এনসিইআরটি থেকেই তোলা, এনসিইআরটি কোশ্চেন্স। 4টে ধাতু আছে ABCD, মধ্যে দেখা গেল এ কপার সালফেট দ্রবণকে থেকে কপারকে প্রতিস্থাপন করতে পারলো, সি কপার সালফেটের দ্রবণের সঙ্গে কোনো বিক্রিয়াই করলো না, আর সি সিলভার নাইট্রেট থেকে সিলভারকে প্রতিস্থাপন করতে পারলো। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। এ কী করলো? এ কপার সালফেট থেকে কপারকে বাইরে বের করে দিল। আর সি কী করলো? সি কপারের সাথে কোনো রকম বিক্রিয়া করলো না, কিন্তু সি কী করলো? সি সিলভার নাইট্রেট থেকে, ঠিক আছে, এজি এর দ্রবণ থেকে, এটা কপার সিইউ বলি, কপার সিলভার নাইট্রেটের দ্রবণ থেকে কী করলো? সিলভারকে প্রতিস্থাপন করলো। তাহলে তোমাদের বলছে যে কে কার থেকে বেশি বিক্রিয়াশীল? এ সি এর তুলনায় কম বিক্রিয়াশীল, সি এর তুলনায় বেশি, এ সি এর তুলনায় বেশি, কোনটা হবে? দেখো, পরিষ্কার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ কিন্তু কপার সালফেটের দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপন করতে পারছে, কিন্তু সি কিন্তু পারছে না। তার মানে ডেফিনেটলি এ সি এর তুলনায় বেশি বিক্রিয়াশীল, এই দুটো থেকেই বেরিয়ে যাচ্ছে। এর জন্য আমার এই যে 3 নম্বর বিবৃতিটা দরকারই নেই। তাই অ্যান্সার আমাদের কী হবে? এ সি এর তুলনায় বেশি বিক্রিয়াশীল। যদি বিক্রিয়াশীল না হতো তাহলে এ কী করে কপারকে বের করে দিতে পারছে আর সি কেন পারছে না? তাহলে এ পারছে, সেই জন্য এ যেটা পারছে সি যেটা পারছে না, তার মানে এ সি এর তুলনায় বেশি শক্তিশালী। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি হেয়ার, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা দুর্দান্ত কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। একটি ধাতু ডিকে কপার সালফেট, জিঙ্ক সালফেট এবং আয়রন সালফেট দ্রবণে যোগ করলে কোনো বিক্রিয়া হয় না। একটা ধাতু আছে ডি, যাকে কপার সালফেটে চোবাচ্ছ, নো বিক্রিয়া। যাকে তুমি জিঙ্ক সালফেটে চোবাচ্ছ, নো বিক্রিয়া। যাকে তুমি আয়রন সালফেটে চোবাচ্ছ, নো বিক্রিয়া। বলছে কিন্তু এই ধাতুকে যখন সিলভার নাইট্রেট দ্রবণে চোবাচ্ছ, তখন সিলভার, এখানে সিলার নয় সিলভার হবে, ঠিক আছে, সিলভার সিলভার কী হচ্ছে, আমি এখানে কেটে দিয়ে লিখে দিচ্ছি, সিলভার কী করছে? প্রতিস্থাপিত হচ্ছে। সিলভার বা এজি কী হচ্ছে? বেরিয়ে আসছে, প্রতিস্থাপিত করছে। তার মানে এই ধাতুটা সিলভার নাইট্রেট থেকে সিলভারকে বের করে দিতে পারে। তাই এর থেকে কি প্রমাণ পাচ্ছে? এর থেকে প্রমাণ হচ্ছে ডি কিন্তু কপারের থেকে কম বিক্রিয়াশীল, ডি কিন্তু জিঙ্কের থেকে কম বিক্রিয়াশীল, ডি কিন্তু আয়রনের থেকে কম বিক্রিয়াশীল, কিন্তু ডি কিন্তু সিলভারের থেকে বেশি বিক্রিয়াশীল, এইটা প্রমাণ হচ্ছে। তাহলে ডি সিলভারের চেয়ে কম সক্রিয়? একদম নয়, ডি সিলভারের থেকে বেশি সক্রিয়। ডি কপারের চেয়ে বেশি সক্রিয়? না, দেখো লেস দ্যান কপার দিয়েছি। ডি সিলভারের চেয়ে বেশি কিন্তু কপারের চেয়ে কম সক্রিয়, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ডি জিঙ্কের চেয়ে বেশি সক্রিয়? না। দেখো কত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন যখন তোমাদের দেবে, তোমরা জাস্ট দেখবে এ যদি এদের থেকে কপার, জিঙ্ক আর আয়রনকে বের করে দিতে পারতো, বের করে দিতে পারা মানেই বিক্রিয়া হওয়া। মনে রাখবে এটা প্রতিস্থাপন বিক্রিয়া থেকে দেওয়া হয়েছে। যদি বিক্রিয়া হয় তো ও ডি কপার, জিঙ্ক আর আয়রনকে লাথি মেরে বের করে দিতে পারবে ওদের ঘর থেকে। পারছে না মানে ডি ওদের থেকে কম সক্রিয়, মানে কম শক্তিশালী। কিন্তু ডি কিন্তু সিলভার নাইটের থেকে সিলভারকে বের করতে পারছে, তার মানে ডি সিলভারের থেকে বেশি সক্রিয়। দ্যাট ইজ ওয়াই এদের থেকে লেস দ্যান হবে, এর থেকে গ্রেটার দ্যান হবে, দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি সি। ঠিক আছে, এর প্রতিস্থাপন বিক্রিয়া থেকে দেওয়া হয়েছে। চলো, আচ্ছা,
পরের প্রশ্ন বলছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠনের সময় ম্যাগনেসিয়াম পরমাণু দুটি ক্লোরিন পরমাণুর মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটে, নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো, ম্যাগনেসিয়ামের যে নাম্বার সেটা হয় 12, অর্থাৎ 2 8 2-এ ভাঙে। আর ক্লোরিনের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় 17, অর্থাৎ 2 8 7-এ ভাঙে, 2 8 7-এ ভাঙে। ঠিক আছে, তার মানে ম্যাগনেসিয়ামের কী হবে, ম্যাগনেসিয়ামের দুটো ম্যাগনেসিয়াম ডোনেট করতে পারে। ম্যাগনেসিয়াম যে আয়ন তৈরি করে সেটা হচ্ছে Mg2+। কেন? কারণ ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন কী করতে পারে, দিতে পারে। ম্যাগনেসিয়াম কী করতে পারে, দুটো ইলেকট্রনকে ম্যাগনেসিয়াম কী করতে পারে, দিতে পারে। তাহলে দুটো ইলেকট্রনকে ম্যাগনেসিয়াম দিতে পারে, কিন্তু ক্লোরিন কিন্তু একটাই ইলেকট্রনকে দেখো নিতে পারে। তার মানে অবশ্যই বুঝতে পারছো আর একটা ক্লোরিনের দরকার পড়বে, যে আর একটা ম্যাগনেসিয়াম যে দুটো ইলেকট্রন দিচ্ছে তার একটাতে এই ক্লোরিন নিয়ে নেবে, কিন্তু আর একটা ক্লোরিনের দরকার পড়বে যাতে ম্যাগনেসিয়ামের দেওয়া আর একটা ইলেকট্রন ও গ্রহণ করতে পারে। এই জন্য ম্যাগনেসিয়াম একটা হলেও ক্লোরিন দুটো লাগে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরির জন্য। বেসিক আইডিয়া দিলাম। এবার এখানে কী বলে দেখো, একটি Mg পরমাণু একটি ক্লোরিন পরমাণুকে দুটো ইলেকট্রন দেবে, দেবেই না। একটা বের করছে দুটো, একটা নেবে, দুটো তো নিতে পারবে না, সেটা হবে না। একটি Mg পরমাণু মোট দুটি ইলেকট্রন ত্যাগ করে এবং দুটি ক্লোরিন পরমাণুর প্রত্যেক একটি করে ইলেকট্রন গ্রহণ করে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ও এখানে অ্যান্সার এখানে বলাই ছিল, সরি ফর দ্যাট। অনেক সময় স্লাইড তৈরি করার সময় বাই ডিফল্ট এআই স্লাইড দিয়ে অ্যান্সার দিয়েই দেয়। ঠিক আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার কেন আমি তোমাদের এখানে ব্যাখ্যা করিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট বলছে দুটি Cl পরমাণু একটি Mgকে দেবেই না, Cl তো গ্রহণ করবে। মনে রাখবে Cl একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু। অলওয়েজ মনে রাখবে ক্লোরিন কখনো ইলেকট্রন গ্রহণ করে, কখনো ইলেকট্রন ত্যাগ করে না। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, আর Mg একটা ধাতু, Mg ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে। নেক্সট হচ্ছে Mg এবং Cl পরমাণুর মধ্যে কোনো ইলেকট্রন স্থানান্তর হবে না। স্থানান্তর না হলে এই যে ইলেকট্রোভ্যালেন্ট যৌগ সেটা তৈরি হবে না, তড়িৎযোজী যৌগ তৈরি হবে না, সমযোজী যৌগ তৈরি হবে। দ্যাট ইজ ওয়াই বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি, এটাকে সি, এটা ডি ধরি, তো বি অপশান আমাদের এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এই টোটাল 30টা কোশ্চেন্স ছিল। আগের ভিডিওর যে পিডিএফ সেটা তোমাদের ভিডিওর নিচে দিয়ে দেওয়া হয়েছে। 2-1 দিন বা আজকেই হয়তো তোমাদের টেলিগ্রামেও দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকতে পারো। ঠিক আছে, টেলিগ্রামে তোমাদের নর্মালি দিয়ে দেওয়া হয়, টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামে তোমাদের নর্মালি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, দেখো এই যে টোটাল আমরা যে ভিডিও দিচ্ছি এখানে না, আমরা অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। একটা হচ্ছে তোমাদের ফিজিক্স টপ কোশ্চেন, যেটা কালকে করেছি, তার আগের দিন করেছি কেমিস্ট্রি টপ কোশ্চেন্স। ওই দুটো ভিডিও প্লিজ দেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমাদের রিসেন্ট এই মাসে আমি যা যা ভিডিও দিয়েছি সেগুলো সব তোমাদের ওখানেই আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।